নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন ডব্লিউবিপি, আরপিএফ, পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি এই ক্লাসে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে, যেখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। কমনওয়েলথ গেমস 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? কমনওয়েলথ গেমস 2026 অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়াতে কিন্তু 2026 সালে কিন্তু এই গেমস অনুষ্ঠিত হবে। তার সঙ্গে দেখো কি পয়েন্টস কি রয়েছে। 2022 সালে কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে। 2022 সালে তাহলে কোথায় কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে? সেটা হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে। এবার দেখো আরও স্পোর্টস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি রয়েছে। সামার অলিম্পিক কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। 2024 সালে কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু ফ্রান্সে হবে। কোথায় হবে? ফ্রান্সে হবে। তারপর দেখো 2028 সালে এটা কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু ইউএসএতে, যেখানে কিন্তু অলিম্পিকের জন্য নতুন একটা ইভেন্ট কিন্তু যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে ক্রিকেট। অর্থাৎ ক্রিকেট প্রতিযোগিতা কিন্তু অলিম্পিকে কিন্তু যুক্ত হবে। কত সালে? সালটা মনে রাখবে, 2028 সালে। তারপর দেখো 2032 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হবে অস্ট্রেলিয়াতে। তারপর দেখো উইন্টার অলিম্পিক 2026 অনুষ্ঠিত হতে চলেছে ইতালিতে। এবং কমনওয়েলথ গেমস প্রত্যেকে আমরা জানি 2026, যেটা কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু হতে চলেছে। আর এই ধরনের স্পোর্টস সংক্রান্ত প্রশ্ন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর দেখো এশিয়ান গেমস 2023 সালে যেটা হয়ে গেল কোথায়? চীন দেশে কিন্তু 2023 সালে কিন্তু এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে। এবং 2026 সালে যেটা কিন্তু অনুষ্ঠিত হবে জাপানে। কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে। তারপর দেখো কোন দেশে 2022 মহিলা হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হলো? সেটা হয়েছে ওমান দেশে। ওমানে কিন্তু সম্প্রতি 2022 সালে কিন্তু মহিলা হকি এশিয়া কাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপর দেখো FIH পুরুষ হকি বিশ্বকাপ, যেটা কিন্তু 2023 অনুষ্ঠিত হয়েছে, যেটা কিন্তু হোস্ট করেছে আমাদের ইন্ডিয়া কিন্তু হোস্ট করেছে কি FIH পুরুষ হকি বিশ্বকাপ। তারপর দেখো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, যেটা কিন্তু 2026 সালে অনুষ্ঠিত হবে এবং ভারত কিন্তু এই কাপ কিন্তু হোস্ট করবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো কি বলেছে। মান্দাসর লিপি কোন রাজার কীর্তি থেকে জানা যায়? মান্দাসর লিপি হচ্ছে একটি ঐতিহাসিক লিপি। এই লিপি কিন্তু যশোবর্মনের সময় কিন্তু জানা যায় এই লিপি সম্পর্কিত। তার সঙ্গে দেখো কি পয়েন্টস কি রয়েছে। সর্বশ্রেষ্ঠ শক রাজা কে ছিলেন? শকদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন উজ্জয়িনীর মহাক্ষত্রপ রুদ্রদামন কিন্তু ছিল শক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তারপরে দেখো মাধ্যমিক সূত্র একটি গ্রন্থ, এই গ্রন্থটির রচয়িতাকে? ঐতিহাসিক নাগার্জুন কিন্তু এই গ্রন্থটির রচয়িতা। গ্রন্থটির নাম কি? মাধ্যমিক সূত্র। তারপর দেখো এই যে অশ্বঘোষের রচনা গ্রন্থটির নাম হচ্ছে বুদ্ধচরিত। তাহলে বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষের রচনা। তারপর দেখো এই অশ্বঘোষ এর রচনা যে বুদ্ধচরিত রয়েছে, এই বুদ্ধচরিত গ্রন্থ থেকে আমরা কিন্তু কুষাণদের সম্পর্কে জানতে পারি। কুষাণ বংশ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? সেটা হলো বুদ্ধচরিত থেকে। এবার দেখো কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কিন্তু কনিষ্ক কে ছিলেন? দেখো কনিষ্ক ছিলেন যিনি কিন্তু কুষাণ বংশের একজন রাজা, এবং তিনি কিন্তু তার কৃতিত্বের জন্য তাকে কিন্তু কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে। এবার এই কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোকও বলা হয়ে থাকে। ভালো করে মনে রাখবে, কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোকও বলা হয়। এবার দেখো এই কুষাণ বংশের আমলে কিন্তু ভারতে স্বর্ণ মুদ্রা চালু হয়েছিল। যেটা কোন রাজার আমলে চালু হয়েছিল? যেটা কিন্তু কুজল কথফিসিস, কুষাণ বংশের একজন শাসক কুজল কথফিসিসের আমলে কিন্তু ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু হয়েছে। তারপর দেখো ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? কি
ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর হয়ে যাবে করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন অর্থাৎ বর্ষাকালীন বৃষ্টিপাত এবং শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু এই করমণ্ডল, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত জায়গায় কিন্তু এই বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। এবার করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, জুন জুলাই মাসে প্রথম হয়, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, আরেকটা হচ্ছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ধর্মসভা। ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? ধর্মসভা প্রতিষ্ঠা করেছে কিন্তু রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব কিন্তু এই ধর্মসভা প্রতিষ্ঠা করেছে। ধর্মসভা কি? ধর্মসভা হচ্ছে রাধাকান্ত দেবের তত্ত্বাবধানে 1830 সালের জানুয়ারিতে কলকাতায় প্রতিষ্ঠিত একটি গোঁড়া হিন্দু সংগঠন। তাহলে ধর্মসভা কি? ধর্মসভা হচ্ছে হিন্দুদেরকে নিয়ে একটি সংগঠন। এটি মূলত রাজা রামমোহন রায়, হেনরি ডিরোজিওর মতো, এরা ছিলেন প্রত্যেকেই সমাজ সংস্কারক। এই রাজা রামমোহন রায়, হেনরি ডিরোজিওর মতো সংস্কারকদের নেতৃত্বে কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিপরীতে সামাজিক সংস্কার মেনে চলার জন্য এবং অন্ধ কুসংস্কার যারা মেনে চলে তাদেরকে বিরোধিতা করা, তার জন্যই কিন্তু এই সংগঠনটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছে? রাধাকান্ত দেব। সংগঠনটির নাম কি? ধর্মসভা। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1830 সালে। ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে আমরা জানি কি মানব শরীরের উষ্ণতা কিন্তু মাপা হয়। যেখানে বলেছে সর্বনিম্ন কত উষ্ণতা থাকে, অর্থাৎ স্কেল যেখানে ব্যবহার করা হয় সেই থার্মোমিটার স্কেলে সর্বনিম্ন কত উষ্ণতা থাকে, সেটা হয়ে যাবে 95 ডিগ্রি ফারেনহাইট। এবং তার পাশাপাশি জেনে রাখবো সর্বোচ্চ উষ্ণতা কত থাকে, সেটা হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। আর মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু 98.4 ডিগ্রি ফারেনহাইট কিন্তু মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা, এটাও মনে রাখবে। তারপর দেখো ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয়? ভারতীয় উদার অর্থনীতির জনক কিন্তু বলা হয়ে থাকে ডক্টর মনমোহন সিংকে। ডক্টর মনমোহন সিং, প্রত্যেকে জানো ডক্টর মনমোহন সিং কিন্তু ছিল ভারতের একজন প্রধানমন্ত্রী। এই ডক্টর মনমোহন সিংকে কিন্তু বলা হয়ে থাকে উদার অর্থনীতির জনক। তারপর দেখো কি পয়েন্টস কি রয়েছে গুরুত্বপূর্ণ, প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে বা পরিকল্পনার ছুটির সময়কাল যেটা কিন্তু ধরা হয়ে থাকে ভারতীয় সময়কাল অনুযায়ী 1966 সাল থেকে 1969 সাল, এই সময়টাকে কিন্তু বলা হয়ে থাকে প্ল্যান হলিডে বা পরিকল্পনার ছুটি। তারপরে দেখো সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন, যেটা কিন্তু শুরু হয়েছে 1966 সালে, মোটামুটি 1966-67 এই সময় পড়বে কিন্তু এই সবুজ বিপ্লব হয়েছে, যেটা কিন্তু একটা ঐতিহাসিক বিপ্লব বলা যেতে পারে। শস্য ক্ষেত্রে কিন্তু এই বিপ্লব হয়েছিল, যেখানে কিন্তু উচ্চ ফলনশীল বীজের কিন্তু ব্যবহার হয়েছিল, যার ফলে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল। এবার এই যে উচ্চ ফলনশীল বীজ, যেটা কিন্তু আনা হয়েছিল ভারতবর্ষে আনা হয়েছিল কোথা থেকে? মেক্সিকো থেকে। অর্থাৎ এই যে উচ্চ ফলনশীল বীজ, সেটা কিন্তু মেক্সিকো থেকে আনা হয়েছিল, মনে রাখবে। এবার সবুজ বিপ্লব হয়েছে আমরা জানি প্রত্যেকের শস্য ক্ষেত্রে। এবার কোন শস্যের ক্ষেত্রে এই বিপ্লবটা ব্যাপকভাবে হয়েছিল, সেটা হচ্ছে গমের ক্ষেত্রে। ঠিক আছে, গম উৎপাদন কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এবার দেখো সবুজ বিপ্লবের সাফল্য পেয়েছে সর্বাধিক কোন রাজ্য, সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। তারপর দেখো 1969 সালে 14টি ব্যাংক কিন্তু জাতীয়করণ করা হয়েছে। ঠিক আছে, সবুজ বিপ্লবে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয়ে থাকে ডক্টর নরম্যান বোরলগকে। ভালো করে মনে রাখবে, ডক্টর নরম্যান বোরলগকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। তার পাশাপাশি দেখো শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েনকে কিন্তু শ্বেত বিপ্লবের জনক বলা হয়। তারপর দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু বলা হয়ে থাকে জনগণের পরিকল্পনা। কাদের পরিকল্পনা? এটা হচ্ছে জনগণের পরিকল্পনা। তারপর দেখো প্রয়াগ শহরের বর্তমান নাম হচ্ছে এলাহাবাদ। প্রয়াগ শহরের বর্তমান নাম কি? এলাহাবাদ। এই এলাহাবাদ শহরটি কোন মুঘল সম্রাটের আমলে কিন্তু নির্মিত হয়েছিল? এটা হয়েছিল
সম্রাট আকবরের আমলে কিন্তু এই এলাহাবাদ শহরটি কিন্তু নির্মিত হয়েছিল, যেটা পূর্ববর্তী নাম ছিল কি প্রয়াগ শহর। এবার দেখো আকবর সংক্রান্ত কিছু প্রশ্ন। আকবর ছিলেন মোগল বংশের একজন শাসক, যার শাসন পর্ব শুরু হয় কিন্তু 1556 সালে এবং 1605 সাল পর্যন্ত কিন্তু তিনি তার শাসনকার্য চালিয়েছিলেন। তার জন্ম দেখো কোথায় হয়েছে, তার জন্ম হয়েছে সিন্ধু প্রদেশের, ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশের অমরকোটে বলে একটি জায়গায় 1542 সালে কিন্তু আকবরের জন্ম হয়েছে। এবং আকবর যখন সম্রাট হিসেবে অভিষিক্ত হন তখন তার বয়স ছিল কত, 13 বছর 4 মাস বয়স, ভালো করে মনে রাখবে। এবার তিনি কিন্তু জায়গিরদার প্রথার কিন্তু প্রবর্তন করেছিলেন। প্রশ্ন আসে যে জায়গিরদার প্রথার প্রবর্তন কে করেন, সেটা হয়ে যাবে আকবর। এবার দেখো 1576 সালে একটা যুদ্ধ হয়েছিল ঐতিহাসিক, যেটা কিন্তু হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত, যেটা কিন্তু আকবরের আমলে হয়েছিল। কার সঙ্গে কার হয়েছিল, আকবরের সঙ্গে রানা প্রতাপের মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল 1576 সালে। তার পাশাপাশি দেখো 1586 সালে কাশ্মীর এবং 1593 সালে সিন্ধু প্রদেশ কিন্তু আকবর জয় করেছিল। আকবর শাসনকার্য শুরু করার পর তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তারের লক্ষ্য নিয়ে কিন্তু কাশ্মীর, সিন্ধু প্রদেশ ইত্যাদি অঞ্চল কিন্তু জয় করেছেন। আকবর সর্বশেষ 1605 সালে কিন্তু মারা যায়। কোথায় মারা যায়, সেটা হলো সেকেন্দ্রাবাদে। সেই আকবরকে মারা যাওয়ার পর যেখানে সমাধি করা হয় সেটা হচ্ছে সেকেন্দ্রাতে। কোথায় সমাধি করা হয়, সেকেন্দ্রাতে। তারপরে দেখো আকবরের আমলে তার যে মন্ত্রিসভায় যারা সদস্য ছিলেন তার মধ্যে রাজস্ব মন্ত্রী ছিলেন কিন্তু টোডরমল। আকবরের মন্ত্রিসভার সদস্য সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো আকবর জাপ্তি প্রথা নামে এক প্রথা কিন্তু চালু করেছিলেন। প্রথাটার নাম কি, জাপ্তি প্রথা। তারপর খাজনা সংক্রান্ত প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে দহশালা ব্যবস্থা। কি ব্যবস্থা, দহশালা ব্যবস্থা। তাহলে দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন, সেটা কিন্তু আকবর করেছিল। এবং দেখো আকবরের আমলে অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে কিন্তু স্বর্ণ মন্দির নির্মাণের কার্য শুরু হয়েছিল। সেখানে আকবর জমি দিয়েছিলেন শিখ গুরু চতুর্থ শিখ গুরু রামদাসকে কিন্তু আকবর কিন্তু ভূমি বা জমি দান করেছিলেন এই স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের SSC GD, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, ফুড SI, RPF সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। তারপর দেখো ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যটির নাম কি, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যটির নাম হয়ে যাবে হিমাচল প্রদেশ। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যটির নাম হচ্ছে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহে বিভিন্ন রাজ্যের কিন্তু সংগঠন গড়ে তোলা হয়েছিল। তার মধ্যে দেখো বিহারে প্রধান সংগঠন কার নেতৃত্বে গড়ে উঠেছে, বিহারে যে মহাবিদ্রোহের যে সংগঠন গড়ে উঠেছিল সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। কুনওয়ার সিং কিন্তু এই মহাবিদ্রোহে বিহার থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিল। দেখো 1 বাইট সমান সমান কত বিট, 1 বাইট সমান সমান 8 বিট। 1 বাইট সমান সমান কত বিট, 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। তারপরে দেখো শকুন্তলম, শকুন্তলম গ্রন্থটি কে লিখেছেন, শকুন্তলম গ্রন্থটি কিন্তু লিখেছেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের একটি গ্রন্থ হচ্ছে শকুন্তলম। এবার দেখো কালিদাস শকুন্তলমের পাশাপাশি আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কী কী, আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে যেমন ঋতুসংহার, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম। এগুলো প্রত্যেকটি কিন্তু কালিদাসের রচিত কিন্তু প্রত্যেকটি গ্রন্থ। তারপর দেখো এই যে অভিজ্ঞান শকুন্তলম, এই বিখ্যাত নাটকটি কিন্তু কালিদাসের রচনা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন,
নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? দেখো পশ্চিম বাহিনী নদী কোনটি, 4টি নদী অপশনে আছে, তার মধ্যে পশ্চিম বাহিনী নদী হয়ে যাবে তাপ্তি। তাপ্তি কিন্তু পশ্চিম বাহিনী নদী। তার পাশাপাশি দেখো এই যে পশ্চিম বাহিনী আরেকটি বিখ্যাত নদীর নাম হচ্ছে নর্মদা। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, যেটা কিন্তু মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এবং সবশেষে কাম্বে উপসাগরে গিয়ে কিন্তু মিলিত হয়েছে। কোন উপসাগরে গিয়ে মিলিত হয়েছে? কাম্বে উপসাগরে। তাহলে উৎপত্তি কোথায় হয়েছে? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি এবং কাম্বে উপসাগরে কিন্তু গিয়ে পতিত হয়েছে নর্মদা নদী, যেটি কিন্তু একটি পশ্চিম বাহিনী নদী। ভালো করে মনে রাখবে। তারপরে দেখো কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার, যিনি কিন্তু হর্ষঙ্ক বংশের একজন শাসক, তিনি কিন্তু এই বুদ্ধ মানে গৌতম বুদ্ধ এবং মহাবীরের কিন্তু সমসাময়িক ছিলেন। এবার দেখো বিম্বিসার সংক্রান্ত কিছু প্রশ্ন। বিম্বিসার যিনি কিনা 558 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সিংহাসন বসেন এবং 491 খ্রিস্টপূর্ব পর্যন্ত কিন্তু সিংহাসনে ছিলেন। এবার তিনি কিন্তু ছিলেন হর্ষঙ্ক বংশের একজন রাজা এবং তার উপাধি কী ছিল সেটা ভালো করে মনে রাখবে। উপাধি ছিল শ্রেণিক উপাধি। তাহলে শ্রেণিক উপাধি কার ছিল? বিম্বিসারের। এবং বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। তাহলে অজাতশত্রুর উপাধি কি? কুনিক, এবং শ্রেণিক হচ্ছে বিম্বিসারের উপাধি। তারপর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায়? খনিজ মৌল জিপসাম, যেটা কিনা ভারতের সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে রাজস্থানে। রাজস্থানে কিন্তু এই খনিজ মৌলটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপর দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য পৃথক দপ্তর করেছিলেন? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কিন্তু দিল্লিতে কৃতদাসদের জন্য কিন্তু পৃথক দপ্তর গড়ে তুলেছিলেন। ভীষণই ইম্পর্টেন্ট, এই যে ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক কিন্তু সুলতানি যুগের আকবর নামে পরিচিত। তাহলে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে কিন্তু সুলতানি যুগের আকবর বলা হয়। তারপর দেখো দার উল সাফা, দার উল সাফা নামে তিনি এক দাতব্য চিকিৎসালয় কিন্তু স্থাপন করেছেন। দারুল সাফা নামে তিনি কিন্তু একটি দাতব্য চিকিৎসালয় কিন্তু স্থাপন করেছেন। তারপরে দেখো ফিরোজের সভাসদ কে ছিলেন? ফিরোজ শাহ তুগলকের সভাসদ ছিলেন হচ্ছে জিয়াউদ্দিন বারনি। জিয়াউদ্দিন বারনি কিন্তু ফিরোজ শাহের সভাসদ ছিলেন এবং তিনি তার কর্মনিয়োগ পদ্ধতির যে দপ্তর গড়ে তুলেছিলেন সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামে একটি দপ্তর কিন্তু গড়ে তুলেছিলেন। এর পাশাপাশি দেখো তিনি কিন্তু ভূমিকর খামস, জাকাত এই সমস্ত কিছু কিন্তু মুসলমানদের থেকে কিন্তু নিতেন, এই সমস্ত কর, যেটা কিন্তু তিনি চালু করেছিলেন। তাহলে প্রশ্ন আসলো যে জাকাত, খামস ইত্যাদি কর কে চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। এছাড়া তিনি সেচ কর চালু করেছিলেন। সেচের বিনিময়ে কি করতে হবে? কর দিতে হবে কৃষকদেরকে। ফিরোজপুর, ফতেপুর, ফিরোজাবাদ, তুগলকবাদ, ঠিক আছে, আজাদপুর, এই সমস্ত নগর কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তার সময়ে তিনি কিন্তু এই সমস্ত নগরের প্রতিষ্ঠা করেছিলেন। এবং ফিরোজ তুগলকের যে আত্মজীবনী, ভালো করে মনে রাখবে, তার আত্মজীবনী যেটার নাম হচ্ছে ফুতুয়াত ই ফিরোজ শাহী। ফুতুয়াত ই ফিরোজ শাহী হচ্ছে ফিরোজ শাহ তুগলকের কিন্তু আত্মজীবনী। তার পাশাপাশি দেখো এই যে সেনাবাহিনী থেকে দুটি প্রথা ছিল, দাগ এবং হুলিয়া প্রথা। এই দাগ এবং হুলিয়া প্রথা কিন্তু তিনি তুলে দিয়েছেন। আর এই দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি। তিনি তার সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করার জন্য কিন্তু এই দাগ হুলিয়া প্রথা কিন্তু চালু করেছিলেন, যেটা কিন্তু আবার উচ্ছেদ করেছে কে? উচ্ছেদ করেছে ফিরোজ শাহ তুগলক। ভালো করে মনে রাখবে। এবার তিনি কিন্তু ফতেহবাদ, ফিরোজ শাহ কোটলা, এই যে ফিরোজ শাহ কোটলা এবং জৌনপুর ইত্যাদি কিন্তু নগর কিন্তু প্রতিষ্ঠাও করেছেন। নগরগুলো ভালো করে মনে রাখবে। এবার দেখো তার যে সভাসদ বারুনি, এবার বারুনি ছিলেন যিনি কিনা তারিখ ই ফিরোজ শাহী নামে এক গ্রন্থ কিন্তু রচনা করেছে। তারিখ ই ফিরোজ শাহ কার রচিত? এটা কিন্তু বারুনির রচিত। প্রশ্ন আসলো তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে? এটা হবে বারুনি। কার সম্পর্কিত? ফিরোজ শাহ তুগলক সম্পর্কিত। ফিরোজ শাহের রাজধানীর নাম কি ছিল? ফিরোজ শাহ তার শাসনাধীন
চালু করার পর তিনি তার রাজধানী নাম দিয়েছিলেন ফিরোজাবাদ। কি নাম দিয়েছিলেন? ফিরোজাবাদ। তাই ফিরোজ শাহের রাজধানী ছিল ফিরোজাবাদ। ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের একজন শাসক এবং সর্বশ্রেষ্ঠ শাসক। তার পাশাপাশি তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? সেটা হলো নাসিরউদ্দিন মামুদ। নাসিরউদ্দিন মামুদ কিন্তু ছিলেন তুগলক বংশের শেষ সুলতান। পরবর্তী প্রশ্ন দেখো, মান্নার উপসাগর। মান্নার উপসাগর কোথায় অবস্থিত? মান্নার উপসাগর কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। তাহলে মান্নার উপসাগর ভারত মহাসাগরে কিন্তু অবস্থিত। তারপর দেখো এই যে ঐতিহাসিক ইলোরা গুহা। ইলোরা গুহা কোথায় অবস্থিত? ইলোরা গুহা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এই ইলোরা গুহা কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? যেটা কিনা কোচিন। উত্তর হয়ে যাবে কি? কোচিন। ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হয়ে যাবে কোচিন। এবং এই কোচিন জাহাজ নির্মাণ কেন্দ্রটি, এটি কিন্তু একটি বাণিজ্যিক জাহাজ নির্মাণ কেন্দ্র, যেটা কিন্তু কোচিনে অবস্থিত। এবং এর পাশাপাশি দেখো আরও কয়েকটি জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে, যেটা বিশাখাপত্তনমে রয়েছে হিন্দুস্তান শিপওয়ার্ড বিশাখাপত্তনম, গোয়াতে রয়েছে ভাক্সোদা গামা, ঠিক আছে। তারপর কোচিতে রয়েছে নোভাল শিপওয়ার্ড। এগুলো কিন্তু এই রিলেটেড কয়েকটি জাহাজ নির্মাণ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু সভাকবি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে তিনি কিন্তু ছিলেন একজন সভাকবি। এবার এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি কিনা বিক্রমাদিত্য নামে কিন্তু পরিচিত, গুপ্ত বংশের একজন সম্রাট, বিক্রমাদিত্য নামে কিন্তু তিনি পরিচিত। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর জিএসটি, তাহলে পণ্য এবং পরিষেবার উপর যে কর নেওয়া হয় জিএসটি, সেটা কিনা আরোপিত হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? সেটা হয়ে যাবে 101তম সংশোধনীর মাধ্যমে এই জিএসটি কর কিন্তু আরোপিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শাসক দোকানি মুদ্রার সঙ্গে পরিচয় ঘটান? দোকানি মুদ্রার সঙ্গে পরিচয় ঘটান মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের একজন সম্রাট মোহাম্মদ বিন তুগলক কিন্তু দোকানি মুদ্রার কিন্তু প্রচলন ঘটান। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কিন্তু 3টি স্তর। এই 3টি স্তর কি? এই 3টি স্তর হলো জেলা স্তর, জেলা স্তরের নাম যেটা রয়েছে হলো জেলা পরিষদ, ব্লক স্তর যেটার মধ্যে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং গ্রাম স্তর যেখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত। এই হলো 3টি স্তর, যেটা কিন্তু ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত, এই 3টি স্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা। জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় কবে, কত সালে? উত্তর হয়ে যাবে 1870 সালে কিন্তু এই জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই সরকার যেটা কিনা সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার জন্য এমজি রানাডে এই পুনা সার্বজনিক সভা কিন্তু প্রতিষ্ঠা করেন। ভালো করে মনে রাখবে, এমজি রানাডে কিন্তু পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য। এই পুনা সার্বজনিক সভা একটি সামাজিক রাজনৈতিক সংগঠন। 1870 সালের পুনেতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1870 সালে পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল। পুনা সার্বজনিক সভার প্রধান কাজ হলো মানুষের মধ্যে জাতীয়তাবাদকে কিন্তু উৎসাহিত করা। এই পুনা সার্বজনিক সভা যে গঠন করা হয়েছিল তার কাজ হচ্ছে মানুষের মধ্যে জাতীয়তাবাদকে উৎসাহিত করা। এটি দুর্ভিক্ষের সময় ত্রাণ কাজের মতো সমাজসেবামূলক কাজেরও কিন্তু আয়োজন করেছিল। এই সময়ে ব্রিটিশ আইন যেমন বন আইন, লবণ আইন, প্রেস আইন ইত্যাদিরও কিন্তু বিরোধিতা করেছিল এই পুনা সার্বজনিক সভা। এবং 1895 সালের পর এই সভার সদস্যদের মধ্যে মতাদর্শ বিভক্ত হওয়ার কারণে কিন্তু এর কার্যপ্রণালী কিন্তু ধীর হয়ে যায়। অর্থাৎ যারা সদস্য পদ ছিলেন তাদের মধ্যে কিন্তু মতবিরোধ দেখা দেয়, যার ফলে এই সভা পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন দলে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কিভাবে? ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের কিন্তু যৌথ অধিবেশনে কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু অভিযোগ আনা যায়।
অর্থাৎ ভারতীয় রাষ্ট্রপতি যারা পদে রয়েছে তার ক্ষেত্রে কোনো অভিযোগ আনতে গেলে কিন্তু উভয় পক্ষের যৌথ অধিবেশন কিন্তু দরকার। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন টিপু সুলতান। টিপু সুলতান কিন্তু শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন। তারপরে দেখো, ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা যায় কোথায়? ভারতীয় সংবিধানের সযত্নে এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা রক্ষা করা যায় সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে কিন্তু এই কল্যাণমূলক রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের কথা কিন্তু বলা রয়েছে সংবিধানে। এবার এই যে কল্যাণমূলক রাষ্ট্র, এই কল্যাণমূলক রাষ্ট্র হলো রাষ্ট্র পরিচালনার ধারণা যেখানে কিন্তু নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এবার দেখো সংবিধান সংক্রান্ত কিছু প্রশ্ন। সংবিধানের 4 অংশে কে 51 নং ধারায় এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা রয়েছে। 36 থেকে 51 নং ধারায় কিন্তু এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা আছে, যেখানে কিন্তু প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রে নির্দেশমূলক নীতির কিন্তু বিবরণ পাওয়া যায়। এবার এই যে রাষ্ট্র নির্দেশমূলক নীতিতে আদালত দ্বারা কিন্তু এই নীতি কিন্তু প্রয়োগ করা যায় না, অর্থাৎ এই নীতিগুলো কিন্তু সংবিধান স্বীকৃত, কিন্তু যেখানে কিন্তু আইন আদালত প্রয়োগ করা কিন্তু যাবে না। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটা কিন্তু ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে কোথা থেকে, সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। ভালো করে মনে রাখবে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার নীতিগুলো কিন্তু নেওয়া হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ গঠিত হয় কাদেরকে নিয়ে? এটি কিন্তু একটি বর্ণবিরোধী আন্দোলন যেটা কিনা মহারাষ্ট্রে হয়েছিল। মহারাষ্ট্রের একটি বর্ণবিরোধী আন্দোলন, এদেরকে এই বর্ণবিরোধিতা বাধা দেওয়ার জন্য কিন্তু এই সত্যশোধক সমাজ কিন্তু গঠিত হয়েছে। দেখো, সত্যশোধক সমাজ ছিল একটি সামাজিক সংস্কারমূলক সমাজ যা কিন্তু 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে কিন্তু এই সত্যশোধক সমাজ কিন্তু গঠিত হয়েছে এবং যার সদস্য ছিল কে? জ্যোতিবা ফুলে। মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে কিন্তু এই সত্যশোধক সমাজের কিন্তু সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি কি? ভারতবর্ষে কোনো জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি হচ্ছে একটি সাংবিধানিক অধিকার। এই সাংবিধান অধিকার বলে কিন্তু কোনো ভারতবর্ষের নাগরিক কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচিত হওয়ার কিন্তু ক্ষমতা রাখে। কত সালে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করেছিল? কত সালে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে? উত্তর হয়ে যাবে 1929 সালে। 1929 সালে জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজের কিন্তু দাবি উঠেছিল। এবার এই যে জাতীয় কংগ্রেসের 19শে ডিসেম্বর 1929 সালে লাহোর অধিবেশনে, ভালো করে মনে রাখবে, লাহোর অধিবেশনে এই পূর্ণ স্বরাজের কথা কিন্তু বলা হয় এবং সেই পূর্ণ স্বরাজ কিন্তু সেখানে কিন্তু পাশ হয়েছিল। মনে রাখবে কোথায় হয়েছিল অধিবেশনটা? লাহোরে অধিবেশনটা হয়েছিল। কত সালে হয়েছিল? 1929 সালে 19শে ডিসেম্বর তারিখে। এবং 1940 সালের 20 মার্চ লাহোরে মুসলিম লীগের বাৎসরিক এক অধিবেশনে যেখানে কিন্তু প্রথম পাকিস্তানের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছিল। তারপর দেখো, 1940 সালের 20 মার্চ লাহোরের মুসলিম লীগের বাৎসরিক অধিবেশনে কিন্তু প্রথম পাকিস্তানের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছিল। ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এই যে প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব, এই প্রস্তাবটা কে উত্থাপন করেছিলেন? এই প্রস্তাব উত্থাপন করেছেন ফজলুল হক কিন্তু এই প্রস্তাবটি কিন্তু উত্থাপন করেছিলেন এবং তিনি কিন্তু শের-ই-বাঙ্গাল নামে পরিচিত। মনে রাখবে, শের-ই-বাঙ্গাল নামে কে পরিচিত? এই ফজলুল হক কিন্তু শের-ই-বাঙ্গাল নামে পরিচিত। তার পরবর্তী দেখো, ক্রিপস
ক্রিপস প্রস্তাব ভারতে এসেছিল কত সালে? ক্রিপস প্রস্তাব ভারতে এসেছিল 1942 সালের 29শে মার্চ। 1942 সালের 29শে মার্চ কিন্তু ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কিন্তু ভারতে তার প্রস্তাব নিয়ে আসে। এবং পরবর্তী দেখো ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন যেটা কিনা 1942 সালে হয়েছিল, যেটা কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামেও কিন্তু পরিচিত। এই ভারত ছাড়ো আন্দোলন যেটা কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামেও পরিচিত। এই আন্দোলনে কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি যেখানে কিন্তু ভারত ছাড়োর প্রস্তাব কিন্তু অনুমোদন করে। 1942 সালের 14ই জুলাই অনুমোদন করা হয় এবং 9ই আগস্ট কিন্তু এই প্রস্তাব গ্রহণ করা হয় এবং এই প্রস্তাবের কার্যভার শুরু করা হয়। 1942 সালের 14ই জুলাই গ্রহণ করা হয় এবং কার্যভার শুরু হয় 1942 সালের 9ই আগস্ট। তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলনকে ওয়ার্ধা প্রস্তাব বলা হয়। ভারত ছাড়ো আন্দোলনকে কিন্তু ওয়ার্ধা প্রস্তাবও কিন্তু বলা হয়ে থাকে। এই যে ভারত ছাড়ো প্রস্তাব যেটা কিন্তু 1942 সালের 8ই আগস্ট জাতীয় কংগ্রেসে গৃহীত হয়েছে। জাতীয় কংগ্রেসে 1942 সালের 8ই আগস্ট কিন্তু গঠিত হয়েছে এবং 9ই আগস্ট কিন্তু কার্যকর হয়েছে এবং গঠিত হয়েছে যেটা কিন্তু বোম্বের বিশেষ এক অধিবেশনে। এবং 1942 সালের 1 সেপ্টেম্বর কিন্তু আজাদ হিন্দ বাহিনীও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, আজাদ হিন্দ বাহিনী কিন্তু 1942 সালের 1 সেপ্টেম্বর তারিখে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তারপর দেখো ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনা কিন্তু 1945 সালেও কিন্তু হয়েছে এবং এই পরিকল্পনা কিন্তু সিমলা প্ল্যান নামেও পরিচিত। তাহলে প্রশ্ন আসলো সিমলা প্ল্যান নামে পরিচিত কোন পরিকল্পনা? উত্তর হয়ে যাবে ওয়াভেল পরিকল্পনা। তারপর দেখো কি রয়েছে 30 নম্বর প্রশ্ন, আজকের একেবারে শেষ প্রশ্ন। দেখো কি কারণে দ্রব্যের দাম বাড়ে? তাহলে দ্রব্যের দাম বেড়ে যায় কি কারণে? সেটা হয়ে যাবে উত্তর চাহিদা বৃদ্ধি পেলে। এটি কিন্তু একটি অর্থনীতি থেকে কিন্তু আসা প্রশ্ন। কোনো দ্রব্যের যদি চাহিদা বেড়ে যায় তার মানে কি? সেই দ্রব্যটার কিন্তু চাহিদা বেড়ে গেলে সেই দ্রব্যের কিন্তু যোগানটা কিন্তু কি হবে? যোগানটা সেই মুহূর্তে সেই তুলনায় কিন্তু পাওয়া যাবে না। বাজারের ক্ষেত্রে যে দ্রব্যটা যতটুকু পরিমাণ রয়েছে দেখলো যে মানুষের চাহিদাটা তখন বেশি, তখন কিন্তু কি করবে? তখন কিন্তু দ্রব্যের দামটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কি তাহলে এখানে? চাহিদা বৃদ্ধি। বোম্বাই স্টক এক্সচেঞ্জ। বোম্বাই স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? বোম্বাই স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে 1875 সালে। সঠিক উত্তর কি হয়ে যাবে? 1875 সালে কিন্তু এই বোম্বাই স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আর্ক কিসের একক? আর্ক হচ্ছে কার্য এবং শক্তি উভয়েরই কিন্তু একক। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু দেখো অপশন সি উভয়ের। কার্য এবং শক্তির একক কি? উত্তর হবে আর্গ। তারপর দেখো আরও কিছু কি পয়েন্টস কি রয়েছে এই পদার্থবিজ্ঞান সংক্রান্ত। তড়িৎ বিভবের একক কি? এই একক সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের একক ভোল্ট। তড়িৎ আধানের একক কি? কুলম্ব। কোণের একক কি? রেডিয়াম। জলসমের এসআই একক কি? কিলোগ্রাম। আর জলসমের সিজিএস একক হচ্ছে গ্রাম। বোঝা গেল? আবারও বলছি, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, তড়িৎ আধানের একক কুলম্ব, কোণের একক রেডিয়াম, আর জলসমের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, জলসমের সিজিএস একক হচ্ছে গ্রাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে? দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে সেটা হচ্ছে গোধূলি। গোধূলি বলতে কি? গোধূলি বলতে সন্ধে হওয়ার পূর্ববর্তী যে অবস্থাটা, সেই সময়টাকে আমরা কি বলি? গোধূলি বলে। এই গোধূলি বেলায় সূর্যের বিশেষ করে আকাশে কিন্তু এই বিক্ষিপ্ত প্রতিফলনটা কিন্তু দেখা যায়। তারপরে দেখো হাইড্রোজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? হাইড্রোজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ রয়েছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ কিন্তু রয়েছে। হাইড্রোজেন আইসোটোপগুলো কি কি? দেখো হাইড্রোজেনের যে আইসোটোপগুলো রয়েছে সেটা হচ্ছে প্রোটিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম এবং হচ্ছে ট্রিটিয়াম। এই হলো 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং হচ্ছে ট্রিটিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা কয়টি? মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, অর্থাৎ 24টি কিন্তু মানুষের করোটীয় স্নায়ু, আর 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া আর করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। পরবর্তী প্রশ্ন দেখো, মাকড়সার শ্বাসযন্ত্রের নাম কি? মাকড়সার শ্বাসযন্ত্রের নাম হচ্ছে
বুকলাং। বুকলাং হচ্ছে মাকড়সার শ্বাসযন্ত্র। তারপরে দেখো ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে কার শ্বাসঙ্গ? ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসঙ্গ। আরশোলার শ্বাসঙ্গের নাম কি? ট্রাকিয়া। আর কেঁচোর শ্বাসঙ্গ হচ্ছে দেহতক। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতের কোন অংশ, পশ্চিমঘাট পর্বতের কোন অংশ বৃষ্টিচ্ছায় অঞ্চল? পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশ কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চল। বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে যে অঞ্চলে কিন্তু বৃষ্টি হয় না। হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতের উত্তর অংশে কিন্তু বৃষ্টি হয়, দক্ষিণ অংশটা কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চল, দক্ষিণ অংশে কিন্তু বৃষ্টি হয় না। তারপর দেখো এই কি পয়েন্টস কি রয়েছে এই যে বৃষ্টিচ্ছায় অঞ্চল। জলীয় বাষ্পহীন শুকনো বাতাস, জলীয় বাষ্পহীন শুকনো বাতাস পাহাড় পর্বত অতিক্রম করে যখন পাহাড়ের উপর দিয়ে অনুবাদ ঢালে পৌঁছায়, অনুবাদ ঢালে পৌঁছায় তখন উপর থেকে নিচের দিকে যখন বায়ু প্রবাহটা নেমে আসে তখন উষ্ণতা কিন্তু দ্রুত কী পায়? বৃদ্ধি পায়। এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে কিন্তু আর সেই অঞ্চলে কিন্তু বিশেষ একটা বৃষ্টি হয় না। কি হয়? সেই তুলনায় কম পরিমাণে বৃষ্টি হয় ওই জায়গাটা অনুবাদ ঢালে। ঠিক আছে, এই যে অনুবাদ ঢালে যে বৃষ্টিপাত হয় না, এই যে ঢাল অঞ্চলটা এটাকেই বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল। এবং তার বিপরীত দিকে প্রতিবাদ ঢালে কিন্তু আবার বৃষ্টি হয় ঘটাচ্ছে, সেই বিপরীত ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে সেটাকে কিন্তু বলা হয় বৃষ্টি হচ্ছে, এবং কিন্তু অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই অনুবাদ ঢালযুক্ত অঞ্চলটাকেই কিন্তু বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি নীতি নিয়েছিলেন? তাহলে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের একজন সম্রাট, তিনি কিন্তু দাক্ষিণাত্য কিন্তু জয় করেছিলেন। এবার দাক্ষিণাত্য জয় করার সময় তিনি কিন্তু ধর্ম বিজয় নীতি কিন্তু নিয়েছিলেন, যে ধর্ম বিজয় নীতি প্রয়োগ করে কিন্তু দাক্ষিণাত্যের বিশাল ভূখণ্ড তিনি কিন্তু জয় করেছিলেন। তারপরে দেখো সমুদ্রগুপ্ত সম্পর্কিত কিছু প্রশ্ন। প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের একজন শাসক ছিলেন কে? এই সমুদ্রগুপ্ত। এবং তিনি প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীর কিন্তু পুত্র ছিলেন। এবার দেখো তিনি কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীর কিন্তু পুত্র ছিলেন এই সমুদ্রগুপ্ত। তিনি তার রাজবংশের রাজনৈতিক শক্তি ব্যাপকভাবে কিন্তু প্রসারিত করেছিলেন এবং তার জন্য কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটও কিন্তু বলা হয়ে থাকে। এবং তিনি কিন্তু ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। ভালো করে মনে রাখবে, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? এই সমুদ্রগুপ্ত। তারপরে দেখো চেঞ্চু। চেঞ্চু কোথাকার উপজাতি? চেঞ্চু বলে উপজাতি রয়েছে কিন্তু দক্ষিণ উপকূলে, ভারতবর্ষের দক্ষিণ দিকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই সমস্ত জায়গায় কিন্তু এই চেঞ্চু উপজাতির মানুষের কিন্তু বসবাস কিন্তু লক্ষ্য করা যায়। তারপর দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যকে ভেঙে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়েছে। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড রাজ্য কত সালে গঠিত হয়েছে? এটা হচ্ছে 9ই নভেম্বর 2000 সালে কিন্তু এই রাজ্যটি কিন্তু গঠিত হয়েছে। দেখো তারপর দেখো আরও যে রাজ্য পুনর্গঠন আইন দ্বারা যে রাজ্যগুলো গঠিত হয়েছে তার মধ্যে দেখো এই যে নাগাল্যান্ড রাজ্যটি প্রতিষ্ঠিত কিন্তু হয়েছে 1963 সালে। ঠিক আছে, এছাড়া দেখো কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, ঠিক আছে, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু 1956 সালে কিন্তু 1 নভেম্বর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সিকিম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1975 সালে। ভালো করে মনে রাখবে প্রত্যেকটি তথ্য। ছত্তিশগড় রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালের 1 নভেম্বর। 2000 সালের 1 নভেম্বর কিন্তু ছত্তিশগড় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। সিকিম হয়েছে 1975 সালে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু হয়েছে 1956 সালে, নাগাল্যান্ড 1963 সালে। এই রাজ্য পুনর্গঠন আইন দ্বারা কিন্তু এই সমস্ত রাজ্য কিন্তু ভেঙে পুনরায় কিন্তু নতুন কিন্তু রাজ্য পুনর্গঠন হয়েছে। বন্ধুরা, যদি এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে নাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও বেঙ্গলি নলেজ একাডেমি। কি দেখবে? বেঙ্গলি নলেজ একাডেমি, এই চ্যানেলটি, ও সেখানে জয়েন করে নিতে পারো। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আরপিএফ, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, এসএসসি জিডি ইত্যাদি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পেতে হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন কিন্তু অতি অবশ্যই করে রাখবে। সাবস্ক্রাইব করার পর দেখবে
তিনটি অপশন পাবে, তারপর তোমরা অল অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। তাতে করে আমরা যখনই ভিডিও দেব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ।